সবাইকে স্বাগত জানাই। আসসালামু আলাইকুম। আমার ধারাবাহিক বাংলা সাহিত্য এবং ব্যাকরণ ক্লাসের আজকে বাংলা ব্যাকরণের 3 নম্বর লেকচার। আমরা গত ক্লাসে যা দেখানো হয়েছে বা যা দেখাইছি সেটা হচ্ছে বাংলা ধ্বনি বা বর্ণ এর স্বরধ্বনি। স্বরধ্বনির আলোচনা দেখাইছি, স্বরধ্বনির বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা শুরু করছি ব্যঞ্জন বর্ণ। প্রিয় চাকরি প্রার্থী ও একাডেমিক শিক্ষার্থী ভাই বোনেরা, আমার ক্লাসগুলি খুব স্মুথলিভাবে স্লো, একটু ধীর গতিতে আমি আমার লেকচারগুলো আমি আসলে আলোচনা করছি। কারণ হচ্ছে এখানে অনেক কিছু বোঝার আছে, এই জন্য যাতে করে আমার এই ক্লাসগুলো সবাই বুঝতে পারে, যারা চাকরি পরীক্ষা দেবেন, যারা একাডেমিক পড়াশোনা করে সবাই যেন বুঝতে পারে, এই জন্য সকলের জন্যই আমার এই ক্লাসটা। শুরু করছি। তাহলে আমরা ব্যঞ্জন বর্ণ শুরু করব। ব্যঞ্জন বর্ণ কাকে বলে? দেখেন, যে সকল ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস, অর্থাৎ আমাদের ফুসফুস থেকে যে সমস্ত বাতাস বা যে বাতাস বাহিরে বের হয়ে আসে, আর বাহিরে বের হওয়ার সময় আমাদের মুখের ভিতরের বিভিন্ন অংশে তারা বাধা পায় কিংবা ধাক্কা লাগে। এই বাধা পেয়ে এবং ধাক্কা লেগে যখন বাইরে বের হয়, আর এর মাধ্যমে যে ধ্বনি উচ্চারিত হয়, সেই ধ্বনিগুলোকে ব্যঞ্জন ধ্বনি বলা হয়। এই সংজ্ঞাগুলি যারা একাডেমিক পড়াশোনা করে একমাত্র তাদের জন্য সংজ্ঞাগুলি প্রয়োজন, আর যারা চাকরি পরীক্ষা দেবেন তাদের জন্য সংজ্ঞাগুলো প্রয়োজন নেই। তাও যদি বিশেষ রিটেন পরীক্ষা কিংবা অন্যান্য চাকরি পরীক্ষা রিটেন পরীক্ষা দেওয়া হয়, সেখানেও এরকম অনেক সময় প্রশ্ন করা হয়ে থাকে। যেমন ব্যঞ্জন বর্ণ কাকে বলে এরকম প্রশ্ন করবে না, তবে যখন সামনের দিকে আমরা একটু অ্যাডভান্স লেভেলের দিকে যাব, ব্যাকরণের যেমন কারক আছে, তারপর সমাস আছে, এরপরে আপনার বাক্য আছে, এখানে এই সমস্ত প্রশ্নে কিন্তু বড় বড় প্রশ্ন করবে রিটেন পরীক্ষার সময়। যাই হোক, একটু সংজ্ঞাটা একটু লেখার চেষ্টা করি, তাহলে হবে এইভাবে যে যে সকল ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস বেরিয়ে যেতে ফুসফুসতাড়িত বাতাস বেরিয়ে যেতে মুখ বিবরের কোথাও না কোথাও বাধা পায় কিংবা ধাক্কা লাগে, তাদের মূলত ব্যঞ্জন ধ্বনি বলা হয়ে থাকে। তাদের ব্যঞ্জন ধ্বনি বলে। এই হচ্ছে মোটামুটি ব্যঞ্জন ধ্বনি কাকে বলে, সেই ব্যঞ্জন ধ্বনি এর সংজ্ঞা। এটুকু হচ্ছে মোটামুটি ব্যঞ্জন ধ্বনির সংজ্ঞার বিষয়।
আমরা এখন এক্সাম্পল যেমন কি কি ব্যঞ্জন তাহলে ক থেকে শুরু করে হ্যাঁ একদম সামনে আরও যা আছে ক খ গ ঘ ও চ ছ এগুলো যা আছে এরকমের ব্যঞ্জন ধ্বনি আছে মোট ৩৯টি। ব্যঞ্জন ধ্বনি মোট কতটি? ব্যঞ্জন ধ্বনি মোট ৩৯টি। তাহলে এই ৩৯টি ব্যঞ্জন ধ্বনিকে যেভাবে সাজানো হয়েছে সেটা একটু আমি যদি দেখাতে চাই। ৩৯টি ব্যঞ্জন ধ্বনিকে সাজানো হয়েছে যেমন একটু লিখি ক খ গ ঘ উ। এই যে 5টি ব্যঞ্জন ধ্বনিগুলোকে কিন্তু প্রথমত 5টি বর্গে ক থেকে ম পর্যন্ত এই 25টি বর্ণকে 5টি বর্গীয় বর্ণ হিসেবে গণনা করা হয়েছে, অর্থাৎ 5টা করে এক একটা বর্গে 5টা করে এরকম 5টা বর্গ 5 5 25টি বর্ণ তৈরি করা হয়েছে। এরকমের সিকোয়েন্স দেওয়া হয়েছে, ধরা হয়েছে। তাহলে চ ছ জ ঝ ইয় ট ঠ ড ঢ মূর্ধন্য ন। এরপর ত থ দ ধ দন্ত ন। এরপর প ফ ব ভ ম। এই যে 5টি 1 2 3 4 5 এই যে 5টি বর্গে কিন্তু 5টি বর্গের মাধ্যমে কিন্তু সাজানো হয়ে গেছে। এই 5টি বর্ণকে এই 5টি বর্গকে 5টি নাম দেওয়া হয়েছে। ক বর্গ চ বর্গ প্রত্যেকটা বর্গের এই বর্গের 5টি বর্ণ যে আছে এই 5টি বর্ণের প্রথম বর্ণ অনুসারে এই বর্গের নামকরণ করা হয়েছে। এই ক বর্গ 5টি, চ বর্গ 5টি, ট বর্গ 5টি, ত বর্গ 5টি, প বর্গ 5টি। এরপরে এইগুলো হচ্ছে বর্গ। এরপরে অন্ত জ র ল এটাকে এভাবে তিনটা তিনটা করে দেওয়া হয়েছে, এটাকে 3টা, তারপরেরটা আবার 4টি দেওয়া হয়েছে। তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ, এইগুলিকে আবার এই 4টাকে আবার একসাথে করা হয়েছে। এরপরে ডয় শূন্য র, ঢয় শূন্য র, অন্তস্থ ইয়, খণ্ডত। এরপর অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু, বিসর্গতে লিখছি। তাহলে অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু। তাহলে আমি এইটার নাম দিই, এটা হচ্ছে ক বর্গ। এটা কি? এটা এই প্রথম 5টি বর্ণ ক বর্গ, তারপরের 5টি হচ্ছে চ বর্গ, তারপরের 5টি হচ্ছে ট বর্গ, তারপরের 5টি হচ্ছে ত বর্গ, তারপরের 5টি হচ্ছে প বর্গ। আর এইগুলিকে এই যে অন্তস্থ জ, বয়শূন্য র, ল, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ, ডয় শূন্য র, ঢয় শূন্য র, অন্তস্থ ইয়, খণ্ডত, অনুস্বর বিসর্গ চন্দ্র। এগুলোকে এভাবে কেন সাজানো হয়েছে সেটা আমরা একটু আলোচনায় আসছি, একটু পরে আমি দেখাচ্ছি কেন এটা আসলে হলো। এখন আমরা দেখব যে এই যে 39টি বর্ণ আছে এই 39টি বর্ণের
আমাদের এই বর্ণগুলো যখন বা ধ্বনিগুলো যখন উচ্চারিত হয়েছে, সেগুলো আমাদের এই মুখ বিবরের বিভিন্ন অংশ, বিভিন্ন তন্ত্র থেকে, অঙ্গ থেকে উচ্চারিত হয়েছে। তাই এই জন্য এগুলোর উচ্চারণ অনুযায়ী, এগুলো যে উচ্চারণ হয়েছে সেই উচ্চারণ অনুযায়ী এগুলোর নাম কি, আরও যেখানে তো এগুলো বর্গীয় আকার সাজানো হয়েছে, এগুলো বর্গীয় বর্ণ। আর এগুলো কোন কোন অংশ থেকে, তন্ত্র থেকে আসলে এগুলো গঠিত হয়েছে বা আওয়াজ উচ্চারিত হয়েছে, সেইগুলি নাম অনুসারে আমরা এখন এগুলোর নাম দেব। যেমন ক থেকে শুরু করে এই উ পর্যন্ত এই বর্ণ 5টি আমাদের কণ্ঠ থেকে উচ্চারিত হয়েছে। কোথা থেকে উচ্চারিত হয়েছে? আমাদের কণ্ঠ থেকে। এই জন্য এটাকে বলা হয় কণ্ঠধ্বনি। কণ্ঠ থেকে উচ্চারিত হয়েছে, তাই এগুলোকে বলা হবে কণ্ঠধ্বনি। এরপরে এই যে চ বর্গের 5টি বর্ণ, এই 5টি বর্ণ উচ্চারিত হয়েছে আমাদের মুখের তালব্য থেকে, তালু থেকে উচ্চারিত, এই জন্য এগুলোর নাম হচ্ছে তালব্য বর্ণ বা তালব্য ধ্বনি। এরপর ট থেকে মূর্ধন্য ন পর্যন্ত এই 5টি বর্ণ আমাদের মূর্ধ থেকে উচ্চারিত হয়েছে, এই জন্য এগুলোকে বলা হয় মূর্ধন্য ধ্বনি। মূর্ধ থেকে উচ্চারিত হয়েছে, এই জন্য মূর্ধন্য ধ্বনি বলা হবে এগুলোকে। আর এই যে ত থেকে দন্ত ন পর্যন্ত এই 5টি বর্ণ উচ্চারিত হয়েছে দন্ত থেকে, অর্থাৎ দাঁত থেকে। দাঁতের সংস্কৃত শব্দ বা তৎসম শব্দ কিন্তু দন্ত, এই জন্য এগুলোকে বলা হয় দন্তধ্বনি। এরপরে এই 5টি বর্ণ উচ্চারিত হয়েছে আমাদের ওষ্ঠ থেকে, যে প, ফ, ব, ভ, ম ও ওঠ, ঠোঁট থেকে, আমাদের ঠোঁট থেকে উচ্চারিত হয়েছে, এই জন্য এগুলোকে ওষ্ঠধ্বনি বলা হয়। ঠিক আছে, দেখেন এই যে এগুলো যে উচ্চারণ করি, ক, খ, গ, ঘ, উ, এগুলো একবার আপনারা দেখবেন, চেষ্টা করে যে একদম মুখের আমাদের একদম ভিতরে যে কণ্ঠের যে শুরু, সেই কণ্ঠ থেকে উচ্চারিত হয়, এই জন্য এগুলো কণ্ঠধ্বনি বলা হয়। চ, ছ, জ, ঝ, ইয়, এগুলো কিন্তু আমাদের তালু থেকে উচ্চারিত হয়, যেন তালব্য বর্ণ। এবারে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন, এগুলো কিন্তু উচ্চারিত হয় আমাদের মূর্ধ থেকে, অর্থাৎ তালুর সাথে জিহ্বা উল্টো করে লেগে যায় একটু, ট, ঠ, তালুর গোড়ালির দিকে বা পশ্চাতের দিকে, এই জন্য এগুলোকে মূর্ধন্য ধ্বনি বলা হয়। তারপর ত, থ, দ, ধ, দন্ত ন, এগুলো কিন্তু আমাদের দাঁতের একদম দাঁতের সাথে জিহ্বা লেগে থাকে, জিহ্বা লাগে উচ্চারণ করার সময়, এই জন্য এগুলোকে বলা হয় দন্তবর্ণ বা দন্তধ্বনি। প, ফ, ব, ভ, ম, এগুলো কিন্তু আমাদের ঠোঁট থেকে উচ্চারিত হয়, এই জন্য এগুলোকে বলা হয় ওষ্ঠধ্বনি। এইগুলো মোটামুটি আমাদের যে কোন কোন ধ্বনি কোন কোন জায়গা থেকে আসলে উচ্চারিত হয় সেটা। এখন আমাদের আলোচনার বিষয় আসলে এখন ব্যঞ্জন ধ্বনিকে আবার কয়েকটি প্রকারে ভাগ করা হয়েছে। ব্যঞ্জন ধ্বনিকে কয়েকটি প্রকারে ভাগ করা হয়েছে, সেটা 1 নম্বর হচ্ছে, আমি এখানে যদি দাগ দিয়ে দেখাই, এই জায়গাটায় যদি আমি দেখাই, আচ্ছা দাগ সেটা আমি একটা বক্স করছি, আগে একটু বলে নিই। তাহলে প্রকারভেদটা একটু যদি বলি, ব্যঞ্জন বর্ণের প্রকারভেদ। প্রকারভেদ, ব্যঞ্জন বর্ণ কত প্রকার? ব্যঞ্জন বর্ণকে 4টি প্রকারে ভাগ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে স্পর্শ বর্ণ, স্পর্শ ধ্বনি বা স্পর্শ বর্ণ। 2 নম্বরে হচ্ছে অন্তঃস্থ ধ্বনি। 3 নম্বরে হচ্ছে 2 নম্বর অন্তঃস্থ ধ্বনি। 3 নম্বর হচ্ছে উষ্ণ ধ্বনি।
উষ্ধ্বধ্বনি বা এটাকে শীর্ষধ্বনিও বলা হয়ে থাকে। উষ্ধ্বধ্বনি বা শীর্ষধ্বনি বলা যায়। 4 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে অযোগবাহ ধ্বনি। 4 নম্বরে হচ্ছে অযোগবাহ ধ্বনি। এই যে আবার 4টি প্রকারে ভাগ করা হয়েছে ব্যঞ্জন ধ্বনিগুলোকে। সেই 4টি প্রকারগুলো কি আমি দেখানোর চেষ্টা করেছি। ওকে, এখন আমরা একটু ছক করে আসলে ছকের মাধ্যমে একটু বোঝানোর চেষ্টা করি। আমি প্রথমে কথা বলি স্পর্শ ধ্বনি নিয়ে। স্পর্শ ধ্বনিটা কি? এই যে বর্গীয় যে 25টা বর্ণ আছে 1 2 3 4 5 এখান থেকে শুরু করে এই যে 25টি বর্গীয় বর্ণ আছে, এই 25টি বর্গীয় বর্ণকে স্পর্শ বর্ণ বা স্পর্শ ধ্বনি বলা হয়। কেন? কারণ এই ক থেকে ম পর্যন্ত এই 25টি ধ্বনি যখন আমরা উচ্চারণ করি, এই উচ্চারণ করার সময় আমাদের মুখ গহ্বরের বা আমাদের যে বাকযন্ত্র তার সাথে কোনো না কোনো অংশের সাথে স্পর্শ লাগে, ঘর্ষণ লাগে, স্পর্শ লাগে। এই জন্য এগুলোকে স্পর্শ ধ্বনি বলা হয় বা স্পর্শ বর্ণ বলা হয়। এখন আমরা একটা ছকের মাধ্যমে আমরা একটু বুঝাই। তার আগে আচ্ছা সবগুলো বলে নিই আগে যে স্পর্শ ধ্বনি। এই যে 39টি বর্ণ আছে, এই 39টি বর্ণের মধ্যে কারা কারা যে 4টি প্রকার আমি ভাগ করেছি সেই 4টা প্রকার আগে বলে নিই। যেমন এখানে এই 25টি বর্ণ বলে দিয়েছি ক থেকে ম পর্যন্ত, এই 25টি বর্ণকে স্পর্শ ধ্বনি বলা হয়। এরপরে অন্তঃস্থ ধ্বনি বা অন্তঃস্থ বর্ণ, এটা কোনটাকে বলা হয়? এই যে দেখতে পাচ্ছেন এই অন্তঃস্থ জ, তারপরে বয়শূন্য র, ল, এই 3টি যে বর্ণ আছে এই 3টি বর্ণকে বলা হয় মূলত অন্তঃস্থ। যেটা অন্তঃস্থ ধ্বনি, এই 3টিকে অন্তঃস্থ জ, র, বয়শূন্য র, ল, এই 3টি বর্ণকে বলা হয় কিন্তু অন্তঃস্থ ধ্বনি। এখন উষ্ণ বা শীর্ষধ্বনি কোনগুলোকে বলা হয়? এই যে তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, এই 4টি বর্ণকে, দন্ত স, হ, এই 4টি বর্ণকে কিন্তু বলা হয় উষ্ণ বা শীর্ষধ্বনি। এই 4টি বর্ণকে উষ্ণ বা শীর্ষধ্বনি বলা হয়। হ্যাঁ, এখন এই যে অন্তঃস্থ ধ্বনি বা অন্তঃস্থ যে বর্ণ আছে এটাকে কেন অন্তঃস্থ বলা হয়? কারণ উচ্চারণের সময় এগুলো আমাদের মধ্যবর্তী ধ্বনি, মূলত এই বর্ণের মধ্যে মধ্যবর্তী ধ্বনি বা মধ্যবর্তী বর্ণ মূলত, এই জন্য এগুলোকে অন্তঃস্থ ধ্বনি বলা হয়। আর উষ্ণ বা শীর্ষধ্বনি এই তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ, এগুলোকে কেন উষ্ণ বা শীর্ষধ্বনি বলা হয়? কারণ হচ্ছে এই ধ্বনিগুলো উচ্চারণের সময় বাতাসের মুখ বিবরে কোথাও বাধা পায় না। দেখেন এই যে এই 25টি বর্ণ ক থেকে ম, এগুলো কিন্তু বাধা সবই, এর মধ্যে অনেক ম্যাক্সিমাম শব্দই বাধা পায়, বাট এই শব্দগুলোই কোনো প্রকার বাধা না পেয়ে জাস্ট একটু আমাদের ঘর্ষণ লাগে, বাকযন্ত্রের সাথে একটু ঘর্ষণ লাগে, ঘর্ষণ প্রাপ্ত হয়। হ্যাঁ, এবং শীষ, এই যে তালব্য স, স, মূর্ধন্য স, এখানে একটা শীষের মতো আওয়াজ হয়, শীষ উচ্চারিত হয়, এই জন্য এগুলোকে উষ্ণ বা শীর্ষধ্বনি বলা হয়ে থাকে। এবার অযোগ বা ধ্বনি, এগুলো কারা কারা বা এর মধ্যে কারা কারা আছে? এখানে যেমন এই যে অনুস্বর, এই যে অনুস্বর আছে, ওই যে অনুস্বার, বিসর্গ, এইগুলি কিন্তু বর্ণনা, চন্দ্রবিন্দু, এগুলো কিন্তু বর্ণনা। এগুলো কোনো না কোনো শব্দের সাথে বসে তারপরে মিলিত হয়ে তারপরে উচ্চারিত হয়, এই জন্য এগুলোকে বলা হয় অযোগ বা ধ্বনি। আচ্ছা, তাহলে মোটামুটি বুঝতে পারছি যে আসলে 4টি যে ব্যঞ্জন ধ্বনিকে ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে 4টি ভাগে ভাগ করেছে, সেই প্রকারভেদগুলো আমি আসলে দেখাতে পারছি বা বোঝাতে পেরেছি আমার মনে হয়। আশা করি এখানে আর কোনো সমস্যা নাই। এবার আমরা একটু ব্যঞ্জন বর্ণের
একটা পিকচার ছবি এঁকে একটা ছক অঙ্কন করে আমরা তার মাধ্যমে আরও বিস্তারিত কিছু এই ব্যঞ্জন ধ্বনিগুলোর আলোচনা আমরা এখন দেখব। একটু লক্ষ্য করুন, দেখুন যে এখানে আমি একটা ছক অঙ্কন করেছি। এই যে ছকটা অঙ্কন করেছি, দেখেন এখানে এই ছকের মাধ্যমে অনেক কিছু ক্লিয়ার হতে পারবেন। এখানে আছে যে উচ্চারণ স্থান অনুযায়ী, অর্থাৎ যেই সমস্ত শব্দ যেই বাক প্রত্যঙ্গ থেকে বাক যন্ত্র থেকে উচ্চারিত হয় সেই বাক যন্ত্রের নাম। এখানে এই যে ক থেকে শুরু করে একদম ম পর্যন্ত 25টি বর্গীয় বর্ণ লিখেছি এবং উৎস বা শির ধ্বনি যেগুলো সেগুলো লিখেছি। আর বাকি যে ধ্বনিগুলি আছে সেগুলো মূলত বর্ণ না, সেগুলো মূলত ধ্বনি, আর এগুলি মূলত হচ্ছে বর্ণ। ওকে, এখন দেখেন যে ক থেকে ও পর্যন্ত এটা কণ্ঠ থেকে উচ্চারিত হয়, আগেও বলেছি, সেই জন্য কণ্ঠধ্বনি। চ থেকে ইয় পর্যন্ত তালব্য, ট থেকে মূর্ধন্য ন পর্যন্ত মূর্ধন্য, ত থেকে দন্ত ন পর্যন্ত দন্ত থেকে উচ্চারিত হয় দন্তবর্ণ, প থেকে ম পর্যন্ত এগুলোকে বলা হয় ওষ্ঠবর্ণ, তালব্য স মূর্ধন্য স দন্ত সেগুলোকে বলা হয় উৎস বা শিরধ্বনি এবং হ সাথে আসে। দূরে লিখছি কেন, কারণ আছে, একটু খেয়াল করুন। প্রথম এই যে সিরিয়াল আছে ক খ, চ ছ, ট ঠ, ত থ, প ফ, তালব্য স মূর্ধন্য স দন্ত সে, এই যে প্রথম সিরিয়ালের যে বর্ণগুলি আছে আপনারা এইভাবেই মনে রাখবেন, যে এই যেভাবে এরকম সাজাবেন আর সিকোয়েন্সটা মনে রাখবেন এইভাবে, যে প্রথম যে সাজিয়েছি প্রথম দুইটা কলাম, এই কলাম দুইটা হচ্ছে অঘোষ বর্ণ, এগুলোকে অঘোষ জিনিসটা কি সেটা একটু পরে বলছি। এগুলোকে অঘোষ ধ্বনি বলা হয়। কি বলা হয় এগুলোকে? অঘোষ ধ্বনি। এরপরে এই যে সিরিয়ালের তিনটা ক বর্গীয় বর্ণ, যদি আপনি ক বর্গীয় বর্ণ ফলো রাখবেন, যে বর্গীয় বর্ণের প্রথম দুইটি অঘোষ এবং শেষ তিনটি বর্গীয় বর্ণ, প্রত্যেকটা বর্গে কয়টা করে? 5টা করে। তাহলে প্রথম দুইটা কি? অঘোষ, এবং তাহলে বাকি থাকে কয়টা? 3টা। তাহলে শেষ 3টা কি? ঘোষ। এরকম করে মনে রাখবেন। জাস্ট এইখানে এসে মনে রাখবেন যে তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, এই তিনটি কিন্তু অঘোষ বর্ণ, ঘোষ বর্ণ না। এই তিনটি কিন্তু অঘোষ বর্ণ। ওকে, আচ্ছা গেল। এবার আসি অল্প প্রাণ মহাপ্রাণ জিনিসটা কি, সেটা একটু কি জিনিস সেটাও পরে বলছি সংজ্ঞাটা। আগে দেখি যে অল্প প্রাণ মহাপ্রাণ কি। এই যে বর্গীয় বর্ণের, দেখেন বর্গীয় বর্ণের এটা কি 1 নম্বর কলাম, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর কলাম। তাহলে বর্গীয় বর্ণের বিজোড় সংখ্যাগুলি, অর্থাৎ বিজোড় বর্ণগুলি, এই যে 1 নম্বর কলাম আর 3 নম্বর কলামে যেগুলো আছে দেখেন, এইগুলি কিন্তু অল্প প্রাণ বর্ণ বা অল্প প্রাণ ধ্বনি। বর্গীয় বর্ণের যা আছে, বর্গীয় বর্ণের প্রথম বর্ণ এবং 3 নম্বর বর্ণ, অর্থাৎ বিজোড়গুলো কি অল্প প্রাণ বর্ণ বা অল্প প্রাণ ধ্বনি। আর জোরগুলো, এই যে দ্বিতীয় কলাম, এটা চতুর্থ কলাম, তাহলে জোর বর্ণগুলো কি, বা তৃতীয় বর্ণ চতুর্থ বর্ণ মহাপ্রাণ। আর এখানে বলতে পারেন প্রথম বর্ণ তৃতীয় বর্ণ কি অল্প প্রাণ, আর দ্বিতীয় বর্ণ চতুর্থ বর্ণ কি মহাপ্রাণ বর্ণ। আর এই যে প্রত্যেকটা যে 5টি মধ্যে যে বর্গ আছে, সেই 5টি বর্গের লাস্ট যে 5টি বর্ণ ও, ইয়, মূর্ধন্য ন, দন্ত ন, ম, এই 5টি বর্ণকে বলা হয় নাসিক্য বর্ণ বা অনুনাসিক বর্ণ। ওকে, আর এই যে হ, দেখেন তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, মনে রাখবেন প্রথম কলামে ছিল। এই প্রথম কলাম অনুযায়ী এটা অঘোষ বর্ণ। যদি বলা অল্প প্রাণ নাকি মহাপ্রাণ, তাহলে যেহেতু প্রথম কলাম বিপরীত 1 নম্বর কলাম, তাই এটা হচ্ছে অল্প প্রাণ। আর এই যে হ হচ্ছে কিন্তু ঘোষ বর্ণ। এটা কোথায় আছে? একদম লাস্টের 4 নম্বর বর্গে, 4 নম্বর কলামে আছে। আর হ এটি একটি ঘোষ, এবং 4 নম্বর যেহেতু আছে জোর, তাহলে এটা মহাপ্রাণ বর্ণ। এভাবে মনে রাখবেন, ঠিক আছে? ওকে, এখন আমরা যাচ্ছি পরবর্তী। তাহলে এখন দেখছি যে আসলে অল্প প্রাণ বর্ণ কি, মহাপ্রাণ বর্ণ কি, সেগুলো একটু দেখেন। যে ধ্বনি উচ্চারণে শ্বাস বায়ুর বেগ অল্প থাকলে, অর্থাৎ ধ্বনি উচ্চারণের সময় যদি শ্বাসের যে বায়ুর বেগটা সেটা যদি অল্প থাকে তাকে অল্প প্রাণ, আর যদি বেশি থাকে তাহলে তাকে মহাপ্রাণ বর্ণ বলা হয়। আমি যদি আবার একটু দেখানোর চেষ্টা করি যে এই যে অল্প প্রাণ বর্ণ কাকে বলে, যে সমস্ত বর্ণগুলো উচ্চারণ করতে বা ধ্বনিগুলো উচ্চারণ করার সময়
শ্বাস বায়ুর বেগ অল্প থাকে তাকে বলা হয় অল্পপ্রাণ। আর যেই সমস্ত বর্ণ বা ধ্বনিগুলো উচ্চারণ করার সময় শ্বাসের বায়ুর বেগ বেশি থাকে সেগুলোকে বলা হয় মহাপ্রাণ বর্ণ। দেখেন ক, খ, একটু খ উচ্চারণ করতে গেলে একটু শ্বাস বায়ুর বেগটা কিন্তু একটু বেশি দেখা যাচ্ছে, একটু একটু বেশি বেশি সময় ধরেই কিন্তু হয়। ক, ক, খ, ক, খ, একটু টান, একটু বায়ু শ্বাস বায়ুর একটু বেগটা একটু বেশি হলেও একটু হলেও বেশি থাকে। এই জিনিসটা একটু ফিল করতে হবে আপনাদেরকে। এটা উচ্চারণ করবেন, উচ্চারণ করে করে বলবেন। ক, খ, কটা যতটা সহজ এবং একটু মানে চাপ ছাড়া, বেশি প্রকার চাপ ছাড়া বলা যায়, কিন্তু খটাকে বলতে একটু চাপ লাগবে, কিন্তু বা বায়ুর একটু চাপ লাগবে। এই কারণে এটাকে বলা অল্পপ্রাণ আর মহাপ্রাণ বর্ণ বলা হয়। আর নাসিক্য বর্ণ কি? আচ্ছা, নাসিক্য বর্ণ পরে যাই আমরা একটু। অঘোষ আর ঘোষটা কি সেটা একটু দেখি। যেসব ধ্বনি উচ্চারণের সময় কণ্ঠতন্ত্রীতে, আমাদের যে কণ্ঠতন্ত্রী, সেই কণ্ঠতন্ত্রীতে ঘোষ কিংবা গম্ভীর একটা অনুরণন সৃষ্টি হয়, যদি গম্ভীর একটা অনুরণন সৃষ্টি হয় তাকে বলা হয় ঘোষ ধ্বনি। ঘোষ মানে আমাদের যে তন্ত্রী আছে, আমাদের যে কণ্ঠতন্ত্রী আছে, সেই কণ্ঠতন্ত্রী যদি একটু গম্ভীর একটু অনুরণন সৃষ্টি হয় তাকে বলা হয় ঘোষ ধ্বনি বা ঘোষ বর্ণ। আর যেখানে যে কণ্ঠতন্ত্রীতে গম্ভীর অনুরণন সৃষ্টি হয় না, যদি না হয়, তার নাম হচ্ছে অঘোষ বর্ণ বা অঘোষ ধ্বনি। আর নাসিক্য বর্ণ কাকে বলে? নাসিক্য বর্ণ হচ্ছে যে সমস্ত বর্ণ বা ধ্বনি উচ্চারণ করার সময় বাতাস আমাদের নাক দিয়ে বের হয়ে যায়। বাতাস কোত্থেকে? ও, ও, মূর্ধন্য ন, দেখবেন উচ্চারণ করবেন আপনাদের নাক দিয়ে আওয়াজ বের হচ্ছে, নাক দিয়ে, সরি আওয়াজ না, নাক দিয়ে বাতাস বের হচ্ছে। এই জন্য এগুলোকে বলা হয় কিন্তু নাসিক্য, মানে নাকে বেজে, আমরা যেটাকে সহজ বাংলা বলি যে নাকে বাজে কথা বলে, নাকে বাজায় কথা বলে, হ্যাঁ, নাকের সাথে বাড়ি লাগে, নাকের সাথে বেজে যায়, এরকমের কথা, এরকমের বর্ণ এই পাঁচটি। এই জন্য এগুলোকে নাসিক্য বর্ণ বলা হয়ে থাকে। ওকে, উৎস বা শীর্ষধ্বনি কি এটা বলে দিয়েছি। এবার আসি পরাশ্রয় বর্ণ। পরাশ্রয় বর্ণ কোনগুলো একটু দেখেন, ফলো করেন। পরাশ্রয় বর্ণ কোনগুলি? পরাশ্রয় বর্ণ কোনগুলি সেটা একটু দেখার চেষ্টা করি। এই যে অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, এইগুলি দিয়ে আমরা যেমন ক যদি লিখি, এই যে কয়ের সাথে আকার দিয়ে, হ্যাঁ, আবার কয়া ক দিয়ে, তারপরে এখানে লয়ের হর্ষই দিয়ে লিখি কি কাকলি, এরকমের এগুলো পাশাপাশি লিখে আপনি কি কোনো শব্দ তৈরি করতে পারবেন? কখনই পারা যাবে না। এগুলো শব্দ তৈরি করতে হলে এগুলো কোনো না কোনো বর্ণের সাথে বসবে, অর্থাৎ বর্ণকে সাহায্য করে, অর্থাৎ এরা কখনোই একা একা বসে কোনো শব্দ তৈরি করতে পারে না। তাই এগুলোকে, এটা অন্য বর্ণের সাহায্য নিয়েই শব্দ তৈরি করে, তাই এগুলোকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ বা সাহায্যকারী বর্ণ। ওকে, আর এরপরে অনুনাসিক ধ্বনি, স্বরধ্বনির যদি চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় স্বরধ্বনির শব্দ, সেগুলোকে বলা হয় অনুনাসিক। এখন আসি এই যে আমাদের যে আমরা স্বরবর্ণ পড়েছি, সেখানে স্বরবর্ণের পূর্ণরূপ, স্বরবর্ণ এবং কার চিহ্নের সংক্ষিপ্ত রূপ পড়েছি। এখন আমরা জানবো তাহলে এই যে ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন ধ্বনি পড়েছি, এই ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন ধ্বনিরও কিন্তু সংক্ষিপ্ত রূপ আছে, যেগুলো কিনা এই ব্যঞ্জন বর্ণের সাথে, বিভিন্ন ব্যঞ্জন বর্ণের সাথে বসে, যেই বর্ণের সাথে বসে সেই বর্ণের রূপ ধারণ করে, এবং সেই বর্ণের সাথে নিচে বসে, উপরে বসে, পাশে বসে, এরকমের বর্ণের পরিবর্তে সংক্ষিপ্ত রূপ বসে, এই জন্য এটাকে বলা হয়। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার চিহ্ন বলা হয়, কিন্তু ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলা হয়। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? ফলা বলা হয়। তাহলে ফলা, ব্যঞ্জন বর্ণে ফলা কয়টি? দেখেন ফলাগুলো কি কি আছে। যেমন আমি যদি লিখি জ ফলা, একটি বর্ণ আছে জ ফলা, একটি ফলা আছে, বর্ণনা সরি, একটি ফলা আছে জ ফলা। এরপরে আছে র ফলা, র ফলা। তারপরে আছে এই যে ল ফলা,
ল ফলা আছে, তারপরে আছে ব ফলা, তারপরে ম ফলা আছে, এরপরে আছে আপনার রেপ ফলা, বাংলা ব্যঞ্জন বর্ণের ফলা আছে 6টি। এই 6টি হচ্ছে বাংলা ব্যঞ্জন বর্ণের ফলা বা সংক্ষিপ্ত রূপ। এগুলি যেমন এগুলো দিয়ে যদি আমরা একটা শব্দ তৈরি করতে চাই, যেমন জফলা দিয়ে শব্দ তৈরি করি, যেমন আছে ব নয় জফলা বন্য। তারপর রফলা দিয়ে শব্দ তৈরি করি, যেমন আছে আপনার বক্র, ব কয় রফলা বক্র। এবারে ল ফলা দিয়ে শব্দ তৈরি করি আমরা ল ফলা দিয়ে, তাহলে কি হবে, যেমন বল্লাল সেন। এরপরে যদি ব ফলা দিয়ে তৈরি করি, যেমন বা লয় বা বাল। এরপরে যদি আমরা ম ফলা দিয়ে তৈরি করি, যেমন ছয় ময় রি তৈরি স্মৃতি স্মৃতি। হ্যাঁ, এরপরে যে রেপ ফলা দিয়ে আমরা তৈরি করি, যেমন কর্ম। ঠিক আছে, এরকমের অনেক শব্দ এরকমের ফলাগুলো দিয়ে আসলে তৈরি করা হয় বাংলা ভাষা বা বাংলা ব্যাকরণে। এবার দেখেন, আমরা অনেকগুলো শব্দ নিয়ে কিন্তু আলোচনা করেছি, কিন্তু একটা জিনিস নিয়ে আমরা এখন আলোচনা করিনি, সেটা হচ্ছে এই যে আমরা এই যে অন্তস্থ বর্ণ, এই যে অন্তস্থ বর্ণ এই পর্যন্ত আমরা কিন্তু আলোচনা করেছি। তালব্য স, মূর্ধন্য দন্ত স, হ, এগুলো নিয়ে এই বর্ণ কয়টা নিয়ে কিন্তু এখনো আলোচনা আমরা করিনি। তো এগুলো এখন আমরা একটু আলোচনা দেখি। দেখেন, এই যে র, বয় শূন্য র, এই যে বর্ণটি আছে, এই বর্ণটি কিন্তু এই বর্ণটি একটি জিব্রা, এটি কিন্তু জিব্বার আমাদের অগ্রভাগ থেকে উচ্চারিত হয়। আর জিব্রা অগ্রভাগকে মানে একদম জিব্রার সামনের অংশটাকে কিন্তু কি করে, কম্পন সৃষ্টি করে। র র বয় শূন্য র, যখন ডয় শূন্য র, ঢয় শূন্য র, এই তিনটাই একসাথে, হ্যাঁ, বয় শূন্য র, ঢয় শূন্য র, ডয় শূন্য র, ঢয় শূন্য র, এই তিনটি বর্ণ যদি উচ্চারণ আমরা করি, তাহলে কিন্তু আপনারা দেখবেন যে জিহ্বার যে মাথাটা বা জিহ্বার যে একদম সামনের অংশটা একটু কম্পন সৃষ্টি করে, একটু কাঁপে। এই জন্য এটাকে, এই রকে বলা হয় কম্পনজাত বর্ণ। র কি, কম্পনজাত 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 বর্ণ। রকে বলা হয় কি, কম্পনজাত বর্ণ। এবার আমরা একটু যদি দেখি ল, এই যে ল বর্ণটি আছে, ল বর্ণটি কিন্তু আমাদের যখন ল উচ্চারণ করি, আমরা উচ্চারণ করি, ল উচ্চারণ করার সময় কিন্তু ল, দেখবেন বাতাস আমাদের মুখের দুই পাশ থেকে, জিহ্বার দুই পাশ দিয়ে, মুখের দুই পাশ দিয়ে বাতাস বের হয়ে যায়। এই জন্য এই বর্ণটিকে বলা হয় পার্শ্বিক বর্ণ বা পার্শ্বিক ধ্বনি। পার্শ্বিক বর্ণ বা পার্শ্বিক ধ্বনি, এই জন্য লকে পার্শ্বিক বর্ণ বা পার্শ্বিক ধ্বনি বলা হয়। আর আমরা যে আগে পড়েছি ছোটবেলায়, কিন্তু আপনারা পড়েছেন যে যেমন পড়েছি আমরা এই ময়ের পরে বর্গীয় বর্ণ যে 25টা আছে, সেই বর্গীয় বর্ণের পরে যদি বলি আমরা এভাবে পড়েছি, একটু শুরু থেকে বলি আমি। ক, খ, গ, ঘ, উ, চ, ছ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন, ত, থ, দ, দন্ত ন, প, ফ, ব, ভ, ম, অন্তস্থ জ, তারপরে বয় শূন্য র, ল, ব। দেখবেন লয়ের পরে আমরা আগে একটা ব উচ্চারণ করেছি, কিন্তু এখন কিন্তু লয়ের পরে ব দেওয়া নেই।
ল বয়ের পরে দেওয়া আছে, ল এর পরে দেওয়া আছে তালব বসা, ল এর পরে কিন্তু ব নাই। আগে আমরা ল ব এরকম উচ্চারণ করছি, ল এর পরে ব, ব কিন্তু এখন উচ্চারিত হয় না। ওই বটা একটা ধ্বনি, এটা ধ্বনি হয় উচ্চারিত, কিন্তু আসলে লিখিত এর কোনো রূপ নেই। ঠিক আছে, এটা এখন ওই অন্তস্থ বয় এর রূপেই বা এর আকৃতিতেই আসলে এটা চলে গেছে, এটা এখন আর কিন্তু উচ্চারিত হয় না। এখন এই জন্য আমরা একটা বই কিন্তু বলে থাকি। ওকে, তাহলে এই ছিল ব্যঞ্জন বর্ণের মোটামুটি আলোচনা। আর আমরা এখন আরেকটা জিনিস নিয়ে আলোচনা করব, পরীক্ষায় এটা প্রশ্ন আসে যে দেখেন আমি যে এগুলো দেখাইছি এগুলো থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসবে, এগুলো থেকে পরীক্ষা 100% প্রশ্ন আসে। যে প্রশ্ন করবে থ, নিচে থ কী ধরনের বর্ণ, অপশন থাকবে অল্প প্রাণ, মহাপ্রাণ, এরকম অপশন থাকবে। তখন আপনার কিন্তু থ জোর যেহেতু, আর বর্গীয় বর্ণের দ্বিতীয় বর্ণ, তো এটা কোন বর্ণ, এটা হচ্ছে মহাপ্রাণ বর্ণ, এরকম প্রশ্ন করবে। তাহলে এখন দেখা যাক পরীক্ষার সময় আরও কিছু প্রশ্ন করে, যেমন প্রশ্ন করবে যে মাত্রাহীন বর্ণ কয়টি। একদম স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আলাদা না, একসাথে করবে যে মাত্রাহীন বর্ণ, এরকম প্রশ্ন। মাত্রাহীন, এখানে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ কিন্তু উল্লেখ করা আছে নাই, উল্লেখ করা নেই। আপনাকে এই মাত্রাহীন বর্ণ আপনাকে নির্দিষ্ট করে একদম একটাকে বলে নেই স্বরবর্ণ নাকি ব্যঞ্জন বর্ণ, অর্থাৎ স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণতে 50টি বর্ণ, সেই 50টি বর্ণকেই কিন্তু আপনাকে ওই 50টি বর্ণ থেকে বলেছে যে মাত্রাহীন বর্ণ কয়টি। দেখেন মাত্রাহীন বর্ণ হচ্ছে 10টি, হ্যাঁ, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ সব মিলে 10টি। কিন্তু যদি আলাদা করে জানতে চান, সেটা হচ্ছে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণের মধ্যে স্বরের বর্ণের হচ্ছে 4টি, স্বরবর্ণের 4টি, আর ব্যঞ্জন বর্ণের যেহেতু 10টা, তাহলে 4টা স্বরবর্ণ চলে গেলে থাকবে কয়টা, 6টা। এই 6টা হচ্ছে কিন্তু আপনার ব্যঞ্জন বর্ণের মাত্রাহীন বর্ণ। এরপরে যদি বলা হয় অর্ধমাত্রা বর্ণ কয়টি, অর্ধ মাত্রার বর্ণ বা ধ্বনি কয়টি, অর্ধমাত্রার বর্ণ বা ধ্বনি 8টি। তাহলে স্বরবর্ণের কয়টি, এখান থেকে স্বরবর্ণের অর্ধমাত্রার বর্ণ মাত্র একটি, সেটা হচ্ছে রি। আপনারা দেখে নেবেন, আমি যে ক খ সবগুলো লিখিয়ে দিয়েছি, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আমি সবই লিখেছি। এর আগের ক্লাসে স্বরবর্ণ আলোচনা করেছি, এখন ব্যঞ্জন বর্ণ আলোচনা করেছি। এখন দুইটা মিলে যে প্রশ্নগুলো করা হয় সেই প্রশ্নগুলো আমি এখন শেষে লিখছি। তাই এই জন্য আপনারা স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণগুলো দেখে নেবেন, তাহলে কিন্তু দেখবেন আপনারা কোনটা অর্ধমাত্রা কোনটা পূর্ণমাত্রা বর্ণ, সেটা কয়টা অর্ধমাত্রা কয়টা পূর্ণমাত্রা, এবং কোনগুলোতে মাত্রা নেই সেগুলো আপনারা দেখলেই দেখে নিতেই পারেন। ওকে, তাহলে একটি হচ্ছে স্বরবর্ণের জন্য একটি অর্ধমাত্রা বর্ণ, আর ব্যঞ্জন বর্ণের জন্য তাহলে 8টা থেকে একটি থাকবে কটা, 7টি। এই 7টি হচ্ছে ব্যঞ্জন বর্ণের জন্য। এরপরে পূর্ণমাত্রা বর্ণ কয়টি, পূর্ণমাত্রার বর্ণ কয়টি, তাহলে 8 আর 10 18টি। এই 18টি যদি চলে যায় থাকবে কয়টা, 50টার মধ্যে 32টি। এই 32টি হচ্ছে পূর্ণমাত্রার বর্ণ, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ মিলিয়ে। তাহলে এর মধ্যে স্বরবর্ণের পূর্ণমাত্রা বর্ণ কয়টি, মাত্র 6টি। এরপরে ব্যঞ্জন বর্ণের পূর্ণমাত্রা, তাহলে 32 থেকে যদি 6টি চলে যায় থাকবে কতটি, তাহলে থাকবে 26টি। এই 26টি হচ্ছে ব্যঞ্জন বর্ণের পূর্ণমাত্রার বর্ণ। সো থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। আশা করি ক্লাসগুলি ভালো লাগবে। তারপরে যদি কোনো সমস্যা হয়ে থাকে দয়া করে প্লিজ কমেন্টে জানাবেন। আশা করব এবং চেষ্টা করব আরও ভালো কিভাবে করা যায়, কিভাবে আপনাদের ক্লাসগুলো নেওয়া যায়। তো সেই পর্যন্ত সকলের প্রতি ভালোবাসা রইল, এবং আবার পরবর্তী নতুন কোনো ক্লাস নিয়ে ইনশাল্লাহ হাজির হব। ততদিন পর্যন্ত
সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।